সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শব্দ, মানে ওনার মুখেই তো, মানে উনি তো গ্রেনেডটা নিজেই ফুটিয়েছেন। আহ, উই দে এইভাবে করে করে, যেমন রাজাকারের বাচ্চাদের হবে নাকি এটা হবে, মানে আমার মনে হয় ওখান থেকে শুরু, এটা আরো অনেক বিস্তারিত। আমি একটু দেখুন দেখুন আমি সত্যি কথা বলে একটা কথা, যে একজন আমি নির্মোহ থাকতে পারি, অনেকেই মানে এখন বাংলাদেশে তো সমস্যাটি এরকম, আপনি সত্য কথা কারো পক্ষে গেলে ভালো লাগে, আর বিপক্ষে গেলে তখন ওই যে পক্ষে গেলে হালাল, বিপক্ষে গেলে দালাল। হ্যাঁ, তো শেখ হাসিনা তো অনেক কথাই বলেছেন যেগুলি আজকে আমরা দেখি সত্য। তিনি তো বারবার করে বলেছেন ষড়যন্ত্র হচ্ছে, আজকে তো আমরা দেখছি আসলে খুব গভীর ষড়যন্ত্রের কাঁধে পড়েছে বাংলাদেশ, রাইট? আপনি আজকে দেখুন যে এই যে বাংলাদেশে যে কি বলে কক্সবাজার থেকে একটি করিডোর চেয়ে ওখানে যে একটি বাংলাদেশ আর্মিকে একটা যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছে, আজকে যে আপনি দেখুন এই যে বারবার করে আমেরিকা থেকে মানে শীর্ষস্থানীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে, কি জন্য? এই জিনিসগুলো তো এখন স্পষ্ট। শেখ হাসিনা তো বলেছে তারা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আরো আগে সেই ব্রিটিশ আমলে ওখানে কুকিল্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। এগুলি তো এখন আমরা সব স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি শেখ হাসিনাকে যতই দোষ দেন না কেন, অনেকেই বলবে ওনার মুখের কথার লাগাম নেই, ওনার এইটা ওনার সেইটা, কিন্তু উনি অনেকগুলো কথা বলেছেন যেগুলি আমরা এখন সত্য দেখতে আমি স্বীকার করছি, কিন্তু ওনাকে যদি অবিশ্বাস আমরা করিও, এই দায়টা তো ওনার। আমরা দেখলাম যে চায়না সফরের আগে বা পরে ওনার মেজাজ খারাপ হয়ে গেল। এখন উনি যদি এই পরিস্থিতি সৃষ্টি করেন, শ্যাম রাখি না কুল রাখি, ভারত না চায়না, আমেরিকা না চায়না, এখন এবং সেখানে যদি তার মেজাজ খারাপ হয়ে যায় কোনো কারণে, আর সেই মেজাজ যদি জনগণের উপরে এসে উনি মানে প্রশমিত করার চেষ্টা করেন, আমাদের বা কি দায়, সাধারণ মানুষের বা কি দায়? যাই হচ্ছে, আমি শেখ হাসিনায় আবার যাই না। দেখুন এই যে এই বিষয়গুলি আমাদের একটু বারবার করে বলা দরকার, যাতে করে মানুষ বুঝতে পারে। আজকে শেখ হাসিনা নাকি ভারতের সবচেয়ে বড় দালাল, সবচেয়ে বড় তাবেদার। এই যে শ্যাম রাখি না কুল রাখি শেখ হাসিনা, আপনি একদম যথার্থ উদাহরণ দিয়েছেন। শেখ হাসিনা ভারতকে একতরফা কোনো সম্পর্ক তিনি করেননি। সব সময় তিনি ভারত এবং চায়নার সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছেন। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে সবগুলো করেছে চায়না। পদ্মা সেতু নির্মাণ চায়না, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ চায়না। চায়না থেকে আমরা আমাদের যে অস্ত্র, সমরাস্ত্র 72% আমরা কিনে চায়না থেকে। তারপরেও আপনি বলবেন যে শেখ হাসিনা ভারতের তাবেদার? না, শেখ হাসিনা চায়নার সঙ্গে সম্পর্ক রেখে ভারতকে তিনি শাসন করেছেন, এবং যে কারণে আজকে তিনি খাদে পড়েছেন দুই নৌকায় পা দিয়ে। আমাদের একটা গান আছে ফুয়াদের, খুব পরিচিত আমার ছিল, যে দুই দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, ফুরুগুরে মায়া করলে বড় গিয়ে খান্দে। আচ্ছা, এখন প্যাচ তো লাগছে আর সত্যি আমি মনে করতাম বাংলাদেশ বোধহয় সব ভারতকে দিয়ে দিছে। এখন দেখি ট্রানজিট বন্ধ হওয়ার পরে বুঝলাম যে আমাদের ওই আমার নিজেরও ধারণা ছিল না, জানেন, বাংলাদেশ ভারতকে ট্রানজিট পর্যন্ত দেয়নি, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রান্সশিপমেন্টটা বাতিল হওয়ার পরে আমি দেখলাম যে আমাদের পোশাক রপ্তানির জন্য ওইরকম অবকাঠামো নাই আমাদের বিমানবন্দরে। আমাদের এখন রাষ্ট্র ব্যবস্থা বলছে যে আমরা বিমানবন্দর ডেভেলপ করবো। ভালো হয়েছে, ছেঁকা খেয়ে আমি এখন শিখছি, মানে আমার ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়েছে তো আমার বিমানবন্দরগুলো ডেভেলপ হবে, এই ধরনের কথা শুনছিলাম, এবং আমার তখন আফসোসই হয়েছে। তারা প্রথম বলেছিল কি যে কোনো ক্ষতি হবে না, আমাদের লাভই হবে। এখন তারা বলছে যে মাসে 2000 কোটি টাকা লস। অসুবিধা নেই, ওনারা কেউ থামান খ্যাত মোহাম্মদ ইউনুস, তিনি নিশ্চয়ই আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়, তো মানে টাকা পয়সা নিয়ে আসবেন, 2000 কোটি টাকা কোনো ব্যাপারই হবে না। শেখ হাসিনা আবার একটু যদি ফিরি, আন্তর্জাতিক খেলোয়াড় আসাদ নূর, আপনাকে বুঝতে হবে আন্তর্জাতিক খেলোয়াড় মানে আপনি যে খেলোয়াড়ই হন না কেন, আপনি আপনার দেশের বিরুদ্ধে গাদ্দারি করতেছেন, রাইট? আপনি নিজে আমেরিকার নাগরিক, আপনি বাংলাদেশের নিরাপত্তা দায়িত্ব দিয়েছেন এমন একজনকে যিনি আমেরিকান নাগরিক। আপনি বাংলাদেশের সংবিধান করতে দিয়েছেন এমন একজনকে যিনি আমেরিকান নাগরিক। মানে কি, মানে আপনারা আমেরিকানরা এসে ঠিক করবেন যে বাংলাদেশের মানুষ কি করবে? এটা তো হইতে পারে না। এই জন্য তাহলে আমাদের তো স্বাধীনতা অলরেডি বললন্ডিত। আমি যদি একটু শেখ হাসিনায় আবার যাই, যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন চলছিল তখন কিন্তু জনমনে
কিছু আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ডক্টর ইউনূসের এই যে রিসেট বাটন, এটা তো অবশ্যই মানুষ চায় না যে আমার রিসেট বাটন চাই, ভাইয়া রিসেট বাটন দাও, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল না। কিন্তু মানুষ আসলেই সুস্থ রাজনীতির দিকে যেতে চেয়েছিল এই অসুস্থ রাজনীতি থেকে। অর্থাৎ একজন এমপি, একজন মন্ত্রী, একজন যা যা চাইছিল তাই হচ্ছিল, ইলেকশন মানে সিলেকশন হচ্ছিল। তো আপনার কি মনে হয় বর্তমান সরকার আন্দোলনের যে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা, তারা কি মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে আন্তরিক, নাকি হুম হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, হুমকি ধমকি আমরা তো দেখি? তো এগুলো আসলে কি রকম? এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা? আর যদি বিচ্ছিন্ন না হয় যে না তারা আসলেই আন্তরিক, তাহলে তার প্রমাণগুলো কি? আপনি কি এমন কোনো প্রমাণ দেখতে পেয়েছেন কিনা? এবং আর যদি আন্তরিক হয়, মানে তারা আন্তরিক, ধরলেন আপনি সেগুলোর দু একটা উদাহরণ, যদি আন্তরিক না হয় তাহলে মানুষকে কি তারা মিথ্যা স্বপ্ন দেখিয়েছে? তাদের উদ্দেশ্য আসলে কি বলে আপনার মনে হয়? দেখুন, খুব একদম মানে হেডলাইন যদি বলি, তারা মানুষকে প্রতারিত করেছে, ষড়যন্ত্র করেছে, মানুষকে স্বপ্ন দেখিয়ে, একটা মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে তারা মানুষকে তাদের উদ্দেশ্য হাসিলে অংশ নিতে বাধ্য করেছে। এটি হচ্ছে গিয়ে হেডলাইন বা ইন্ট্রো আপনি বলতে পারেন। কিভাবে? দেখুন, শেখ হাসিনার পতনের পর, তার আগে বলে নেই যে 5 বছর শাসনে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। শুধুমাত্র আমরা না, পৃথিবীর যে কোনো দেশ, এই আমেরিকাতেও আপনি দেখবেন যে এই 5 বছর তো না, এখানে সরকারের মেয়াদ থাকে 4 বছর, 4 বছর 8 বছর। তো প্রথম বছরই মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আজকে ট্রাম্প ক্ষমতায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অলরেডি পুরো আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, রাইট? সারা পৃথিবীতেই মানুষ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, কারণ পৃথিবীর কোন সরকারের ওই সাধ্য নাই যে মানুষের চাহিদা পূরণ করে। তো সেখানে শেখ হাসিনার সরকার 5 বছর তো 5 বছর, 10 বছর, 15 বছর, আরো বাড়িয়েছেন 16 বছর পর্যন্ত ক্ষমতায় একটানা। আমরা তো এরকম একটানা ক্ষমতা কোনোদিনও কোনো সরকারকে পাইনি, রাইট? প্রথম মেয়াদে মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আচ্ছা আর একবার হয়তো দরকার, কারণ আমরা কখনোই 2 মেয়াদে একই সরকারকে দেখি নাই। মানুষ কিন্তু প্রথম মেয়াদে মানে 2014 সালের নির্বাচনকে মানুষ মোটামুটি অত আপত্তি করেনি, তখন আবার যুদ্ধাপরাধীদের বিচার ছিল, অনেক কিছু মিলিয়ে মানুষ ওটা মোটামুটি। এরপর 2018 সালের নির্বাচনটি তো ভালো করে দেওয়া উচিত ছিল, মানে ভালো বলতে মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন। এখন শেখ হাসিনার সরকার হয়তো বলতে পারে যে বিএনপি যদি ক্ষমতায় নির্বাচনে না আসে আমরা কি করতে পারি, করতে পারেন অবশ্যই, যেহেতু আপনি সরকারের দায়িত্বটি বেশি থাকে, সুতরাং সেই ব্যবস্থাটি তাদের করা উচিত ছিল, সেই দায়িত্বশীল ভূমিকাটি নেওয়া উচিত ছিল। তাও আপনি 18 পার হয়ে গেলেন, আপনি 24-এ এসে আপনি আবার এরকম একটা নির্বাচন দিলেন বিএনপি কে বাদ দিয়ে, রাইট? এখন বলবেন আমি তো বিএনপি কে বাধা দেয়নি, আপনি বলতেই পারেন বিএনপি কে আপনি বাধা দেননি, কিন্তু বিএনপি যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো সরকারে থাকলে তার দায়িত্বটি বেশি থাকে। যে প্রথমে বললাম না যে এই ষড়যন্ত্রে জুলাইয়ের আন্দোলনের সময়ে যে এত মানুষ মারা গেল, পুলিশ গুলি করুক আর না করুক, যেভাবে করে মারা যাক না যাক, এই দায়িত্ব তো সরকারের, কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তো সেটিতে তারা ব্যর্থ হয়েছে। যদি ষড়যন্ত্র হয়ে থাকে সেই ষড়যন্ত্র মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে। ঠিক এমনি করে তারা সেই বিএনপি কে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছে। এটি তবে কোনো এই আন্দোলনে কিন্তু কোনো প্রথম প্রাথমিকভাবে কোনো কারণ ছিল না, আপনি সেগুলি জানেন, ওই পুরনো আলোচনায় আমি আর যেতে চাই না। কিন্তু তারা একটা স্বপ্ন তো মানুষকে দেখিয়েছে, কারণ আমরা 91 সালের পর থেকে একমাত্র 2001 সালে শেখ হাসিনা সরকারকে দেখেছি যে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। এর বাইরে কেউ কোনোদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। বারবারই ওই মানুষ হচ্ছে গিয়ে ফুটবলের মতো একবার এই দলে একবার ওই দলে, এবং আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হয়েছে, রাইট? তো মানুষ নিঃসন্দেহে এইবার জুলাইয়ে একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটি কিন্তু শুরুটি এই পরিবর্তনের স্বপ্ন নিয়ে শুরু হয়নি, শুরুটি হয়েছিল যে আমার সন্তানকে হত্যা করছে। এই যে আমাদের আবেগকে ট্রিগার করিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করে আমাদের আবেগ, আমাদের রাজনৈতিক দর্শন সবকিছুতে ট্রিগার করিয়েছে। দেন আমরা মধ্যবিত্ত কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি। দেন এই আন্দোলন আর
কোন রকম নিয়ন্ত্রণের বাইরে। হ্যাঁ, তখন কি আসলো যে এই পরিবর্তন আমরা চাই, দেখেন ধাপে ধাপে, কিন্তু তারপরে তারা এক দফায় গেল। মানুষ না করেনি এই কারণে যে আসলে তো তারা আজকে 16 বছর ধরে ক্ষমতায়। হ্যাঁ, এবং নৈতিকভাবেও সরকার পরাজিত হলো, কারণ এত এত মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে কখনো পৃথিবীতে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞাও দারুণ, তারপরে তিনি কেন এটি বুঝলেন না আমি জানি না। তারপরও দেখুন, এই যে মানুষ একটা স্বপ্ন নিয়ে, স্বাধীনতা শব্দটা প্রথমে কিন্তু কেউ আপত্তি করেন, প্রথমে সবাই স্তম্ভিত হয়েছিল, রাইট? তারপরেও আমরা সারা বাংলাদেশ জুড়ে গ্রাফিতি দেখলাম। হ্যাঁ, এই যে ধর্মীয় যে গোষ্ঠী, সেই গোষ্ঠী যখন বাইরে আসে আমরা জানি তখন একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম একটা একটা উন্মাদনা কাজ করে। তো তারা মনে করলো এইটাই বোধহয় স্বাধীনতা, মানে বন্দি পাখি যখন আপনি আকাশে ছেড়ে দিবেন, সে কোনোদিন উঠতে শেখেনি, উঠতে পারে না, কিন্তু তাকে আপনি ছেড়ে দিয়েছেন, সুতরাং সে কিন্তু দিশেহারা। তো সেই রকম পরিস্থিতিতে পড়ে আজকে বাংলাদেশ কোনো স্বাধীনতা তো নয়, বরং আমাদের স্বাধীনতা ভুলণ্ডিত হয়ে গেছে। আমি যে বললাম যে বিদেশিদের হাতে আমার দেশের দায়িত্ব তুলে দিয়েছেন।